শুভ সকাল। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটি ১ম এ শিরোনাম হিসেবে লেখেন যে দ্বাদশ লগ্নের শুভাশুভ গ্রহ। অর্থাৎ আমরা জানি যে রাশি বা লগ্ন যেমন ১২ টি রাশি হয়, আবার ঠিক একইভাবে ১২ টি লগ্ন হিসাব করা হয়। তো ১২ টি লগ্ন কি, কি? মেষ লগ্ন থেকে শুরু করে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন এই ১২ টি লগ্ন। অর্থাৎ ১২ টি রাশি যেমন আবার ১২ টি লগ্ন হয়। এই লগ্নটা প্রত্যেকদিন একেকটি লগ্ন ২ ঘন্টা পর, পর চেঞ্জ হয়। ধরুন যদি সকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত মেষ লগ্ন হয়, ২ ঘন্টা পর্যন্ত মেষ লগ্ন কিন্তু এই আছে যে মেষ থাকবে। পরবর্তীতে মেষ কিন্তু ২ ঘন্টা পরে মেষ লগ্নের যে ৩০ ডিগ্রি আমরা জানি একেকটি রাশির মান হচ্ছে ৩০ ডিগ্রি করে। তো লগ্নের মানও ৩০ ডিগ্রি। কারণ ওই ঘরটির ডিউরেশনই হচ্ছে ৩০ ডিগ্রি। এই ৩০ ডিগ্রি পার করতে যেমন একটা রাশির সময় লাগে প্রায় ৫৪ ঘন্টা মানে সোয়া ২ দিন। অর্থাৎ চন্দ্র সোয়া ২ দিন পর, পর চেঞ্জ হয়। একটা রাশি থেকে আরেকটা রাশিতে যায়। ঠিক একইভাবে এই লগ্ন কিন্তু প্রত্যেক দিন ২৪ ঘন্টায় ১২ টি লগ্ন চেঞ্জ হয়। তো ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত মেষ লগ্ন থাকলে পরে দেখা যাবে আবার ৭টা থেকে ৯টা বৃষ লগ্ন, ৯টা থেকে ১১টা মিথুন লগ্ন, ১১টা থেকে ১টা কর্কট লগ্ন। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি লগ্ন ২ ঘন্টা করে আপনার অবস্থান করে। তো প্রত্যেক দিনই কিন্তু যেমন আজকে অ্যা ১০ মে ২০২৪ আজকের এই দিনে আজকে শুক্রবার। আজকে এই দিনে যারা জন্মগ্রহণ করবে, ধরুন সকালে যদি কেউ জন্মগ্রহণ করে, তার যদি বৃষ লগ্ন হয়, ভোর ৫টা থেকে ৭টা এই ২ ঘন্টার মধ্যে। তো বিকাল ৫টা থেকে ৭টার মধ্যে কিন্তু তার জন্ম লগ্ন হবে ঠিক বৃষর অপোজিশনে যে লগ্ন আছে। অর্থাৎ বৃষ রাশির অপোজিশন হচ্ছে বৃশ্চিক রাশি। কারণ কি? ১২ ঘন্টা। এই ১২ ঘন্টায় ৬ টি লগ্ন কিন্তু চেঞ্জ হবে। তো এগুলি এই যে প্রত্যেকদিন আপনার লগ্ন ২ ঘন্টা করে অবস্থান করে। ২ ঘন্টা পর, পর যখন লগ্নের অবস্থান চেঞ্জ হবে, তখন লগ্নকে যেহেতু আমরা 1st হাউস বিবেচনা করি, ১ নম্বর হাউস। এই ১ নম্বর হাউসকে ইন্ডিকেট করে ১ চিহ্নিত করার পরে ১২ টি ঘর আমরা অঙ্কন করি। তো এই যে ১২ টি ঘর আমরা অঙ্কন করছি। মেষ লগ্নের ক্ষেত্রে যেমন মেষ হবে ১, বৃষ ২, মিথুন ৩ এভাবে মীন রাশি হবে দ্বাদশ ভাব। ঠিক একইভাবে যদি আবার বৃষ লগ্ন হয়, তো বৃষ লগ্নকে ১ কাউন্ট করতে হবে। বৃষ হবে ১ নম্বর হাউস। সেক্ষেত্রে মেষ হবে কিন্তু 12 হাউস। মিথুন লগ্ন যখন হবে তখন মিথুনের ঘরে ১ কাউন্ট করলে বৃষ রাশির ঘরটি কিন্তু হবে 12 হাউস। আবার কর্কট লগ্নের ক্ষেত্রে কর্কট লগ্ন যেমন ১ নম্বর হাউস হবে, ঠিক একইভাবে মিথুন লগ্নের ঘরটি হবে কিন্তু আ 12 হাউস। এভাবে পর্যায়ক্রমে ২ ঘন্টা পর, পর কিন্তু জন্ম হলে তাদের লগ্ন চেঞ্জ হবে। লগ্ন যখন চেঞ্জ হবে তখন ১২ টি ভাব কিন্তু আলাদা, আলাদা হবে। এই যে ১২ টি ভাব আলাদা, আলাদা হচ্ছে, এই ১২ টি ভাব আলাদা, আলাদা হওয়ার কারণে একেকটি ভাবের কিন্তু একেকটি নাম। যেমন এক্ষেত্রে আপনারা দ্বাদশ লগ্নের শুভাশুভ প্রভাব যেটি, দ্বাদশ লগ্ন মানে মেষ থেকে মীন পর্যন্ত দ্বাদশ লগ্ন। এটা আপনারা মার্ক করে রাখতে পারেন যে দ্বাদশ লগ্নের শুভাশুভ গ্রহ। তো দ্বাদশ লগ্ন কি? মেষ থেকে মীন পর্যন্ত দ্বাদশটি লগ্ন। এখন দ্বাদশ ভাব আমরা ১ম এ পাবো। দ্বাদশ লগ্নের ক্ষেত্রে আবার দ্বাদশটি ভাব পাবো। অর্থাৎ মেষ লগ্নের দ্বাদশ ভাব, বৃষ লগ্নের দ্বাদশ ভাব,
ঠিক একইভাবে পর্যায়ক্রমে মীন লগ্নের দ্বাদশ ভাব। অর্থাৎ লগ্ন যেটি হবে সেই লগ্নের আবার ১২ টি ভাব আমরা পাবো। যেহেতু ১২ নিয়ে আমাদের ১২ টি রাশি, ১২ টি লগ্ন এই কম্বিনেশনটি আসছে। এখন যখন কোনো জাতক বা জাতিকার আমরা লগ্নটি পাবো, লগ্ন সাপেক্ষে ১২ টি ঘর আমরা নির্ণয় করলাম। এই ১২ টি ঘরের ভিতর ৪ টি ঘরকে বলা হয় কেন্দ্র। কোন ৪ টি ঘর? কেন্দ্র লিখে আপনার ইজ ইকুয়াল টু সাইন দিয়ে লিখুন ১, ৪, ৭ এবং ১০। ১, ৪, ৭ এবং ১০ অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম। এই ৪ টি হাউসকে বলা হয় সেন্ট্রাল বা কেন্দ্র। ঠিক একই রকমভাবে ১, ৫ এবং ৯ কে বলা হয় কোণ। তো কেন্দ্র লিখে ৪ টি হাউসের নাম লিখুন ১, ৪ কমা দিয়ে লিখলেই হবে। কেন্দ্র ইজ ইকুয়াল টু ১, ৪, ৭ এবং ১০ আর কোণ ইজ ইকুয়াল টু ১, ৫ এবং ৯। এরপরে লিখেন দুস্থ স্থান বা পাপ ক্ষেত্র। দুস্থ স্থান বা পাপ ক্ষেত্র। তো দুস্থ স্থান কোনটি? ৬, ৮ এবং ১২। ৬, ৮, ১২। তারপরে ৪ নম্বর পয়েন্ট দিয়ে লিখুন যে ত্রিসারাই। ত্রিসারাই দিয়ে কমা এই ইজ ইকুয়াল টু দিয়ে লিখুন ৩, ৬, ১০ এবং একাদশ। তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ। তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ। এই ৪ টে জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন। আরো কয়েকটা আছে যে পয়েন্ট আউট করা যায়। তো সেটা আমরা পরবর্তীতে আ আলোচনা করব স্টেপ বাই স্টেপ। এখন আপনার যদি কেউ জিজ্ঞাসা করে যে কেন্দ্র কোন ঘর? ১, ৪, ৭, ১০। কখনো যদি আপনি কখনো কাউকে ব্যাখ্যা করেন, তো সেক্ষেত্রে কোন ঘরগুলি? কোন হচ্ছে ১, ৫ এবং ৯। ৬, ৮, ১২ হচ্ছে পাপ বা দুস্থ ক্ষেত্র, অশুভ স্থান। তারপর তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ হচ্ছে ত্রিসারাই। তো নরমাল বিষয়টা হচ্ছে যে এই ৪ টে যে আমরা পয়েন্ট নির্ণয় করলাম, এটি কিন্তু এক প্রকার মুখস্থ রাখতে হবে যে ১, ৪, ৭, ১০ কেন্দ্র, ১, ৫, ৯ কোণ। ৩, ৬, ৮ এই ৬, ৮, ১২ হচ্ছে যে দুস্থ স্থান আর ৩, ৬, ১০ এবং একাদশ হচ্ছে ত্রিসারাই। এরপরে ধরুন আমরা ১ম এ যদি আলোচনা করি মেষ লগ্ন। তো মেষ লগ্নের শুভাশুভ গ্রহ লিখুন। এই এরপরে আপনারা মেষ লগ্ন সাপেক্ষে ১ নম্বর দিয়ে লিখুন মেষ লগ্ন সাপেক্ষে শুভ এবং অশুভ গ্রহসমূহ বা শুভাশুভ গ্রহ। লিখে মেষ লগ্নের একটা লগ্ন কুণ্ডলী আপনারা উম অঙ্কন করুন। যে মেষ লগ্ন সাপেক্ষে শুভ অশুভ গ্রহসমূহ পয়েন্ট আউট করুন ১ নম্বর দিয়ে যে দ্বাদশ লগ্নের শুভাশুভ গ্রহ। এর ১ম যে পয়েন্টটি হবে মেষ লগ্ন। আমরা জানি ১২ টি লগ্নের মধ্যে মেষ হচ্ছে ১ম লগ্ন হিসেবে ধরা হয়। তাহলে মেষকে ১ নম্বর কাউন্ট করে বা আপনারা মার্ক করুন ১ নম্বর দিয়ে মেষ লগ্নের শুভাশুভ গ্রহ বা মেষ লগ্ন সাপেক্ষে শুভ বা অশুভ গ্রহসমূহ। তো এবার আপনারা একটা ছক অঙ্কন করুন। একটা ছক অঙ্কন করে মেষকে লগ্ন অর্থাৎ মেষের ঘরে লগ্ন, অনস্বর মানে লগ্ন। লগ্ন শব্দটির সংক্ষেপ হিসাব করা হয় অনস্বর দিয়ে। তো দেখবেন প্রত্যেকে যদি কেউ কখনো আপনাদের হরোস্কোপ দেখায়, তো হরোস্কোপ যদি তার রেডি করা থাকে, এই মেষ যদি কারো লগ্ন হয়, তো মেষ লগ্নের ঘরে কিন্তু লং শব্দ অনস্বর বলে একটা চিহ্ন দেওয়া থাকবে বা লগ্ন হিসেবে ওটা মার্ক করা থাকবে। তো আপনারা এখন মেষ লগ্ন ধরুন কোন জাতক বা জাতিকা আপনাদের কাছে আসলো। আসার পরে তার হরোস্কোপটি আপনারা বের করলেন। বা কেউ আপনাদের কাছে হয়তো এসেছে তারা তাদের জন্মকুণ্ডলী নিয়ে এসেছে। তো তখন আপনারা দেখতে পাচ্ছেন তার মেষ লগ্ন।
তাহলে মেষ লগ্নের যে ঘরটি, মেষ লগ্নের ঘরে লং শব্দটি প্রথমেই আপনারা যদি নিজেরা প্রস্তুত করেন তাহলে ওখানে লং শব্দটি প্রথমে বসাতে হবে। অর্থাৎ লগ্নর ঘরটিকে আগে নির্ণয় করে নিতে হবে। এবার এই যে লগ্ন লিখলেন মেষের ঘরে, লেখার পরে পর্যায়ক্রমে মেষ ১, বৃষ ২, মিথুন ৩, কর্কট ৪, সিংহ ৫, কন্যা ৬, তুলা রাশি ঘরটি হবে ৭ম, বৃশ্চিক রাশির ঘরে ৮ম, তারপরে ধনু হচ্ছে ৯ম, মকর হচ্ছে ১০ম, তারপরে কুম্ভ রাশির যে ঘরটি হবে ১১তম ভাব এবং মীন রাশির ঘর হবে ১২তম ভাব। লিখুন এক মেষ লগ্নের ঘরে লগ্ন সাইন দিয়ে এটা ইংরেজিতে দেখবেন অনেক ক্ষেত্রে আমরা যখন পেইড সফটওয়্যার ইউজ করব তখন ওই মেষ লগ্ন যদি হয় কারোর, লগ্নের ঘরে ASC একটা সাইন মানে এস ইংরেজি A, S এবং C এই ৩ টে অ্যালফাবেট থাকবে। তো এর মানে ফুল মিনিং হচ্ছে অ্যাসেন্ডেন্স। লগ্নের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাসেন্ডেন্স। তো এটা অনেক জায়গায় মানে এখন যেহেতু আপডেটেড ভার্সন সব জায়গায় তো লগ্ন শব্দটির ঘরে কিন্তু অ্যাসেন্ডেন্স শব্দটি উল্লেখ লগ্নের ঘরটিতে কিন্তু অ্যাসেন্ডেন্স শব্দটি উল্লেখ থাকবে। তো তখন আপনার যথারীতি সেই ঘরে ল অনুসার লিখতেও পারেন, নাও লিখতে পারেন। কিন্তু ১২ টি ঘর ১ম এ কাউন্ট করবেন। তো ১ম এ কাউন্ট করার পরে এবার যেহেতু আমরা মেষ লগ্ন সাপেক্ষে শুভ, অশুভ এবং আ উম মেষ লগ্ন সাপেক্ষে শুভ, অশুভ বা মারক গ্রহ অর্থাৎ দ্বাদশ লগ্নের শুভ, অশুভ গ্রহ। তো মেষ লগ্ন সাপেক্ষে আমরা জানবো। তাহলে আপনারা ১ম এ মেষ লগ্নকে চিনলেন। মেষ লগ্ন যদি হয় তাহলে মেষের ঘর ১ হবে, ধনু রাশির ঘর ৯ম হবে, মীন রাশির ঘর 12 হবে। এভাবে ১২ টি ঘর কিন্তু মার্ক হলো। এখন আপনারা এই ১২ টি ঘরের মধ্যে কোন ঘরে কোন গ্রহটির নিজের ঘর সেটি উল্লেখ করুন। যেমন মেষ রাশির ঘরে মঙ্গল, বৃষ রাশির ঘরে শুক্র, মিথুন রাশির ঘরে বুধ, কর্কট রাশির ঘরে চন্দ্র, তারপর আম কর্কট রাশির ঘরে চন্দ্র হওয়ার পর আপনারা লিখবেন হচ্ছে যে আ সিংহ রাশির ঘরে রবি, কন্যা রাশির ঘর যেটি, কন্যা রাশির ঘরটিতে আপনারা উল্লেখ করবেন আ হচ্ছে উম বুধ। ঠিক একইভাবে তুলা রাশির ঘরে শুক্র, তারপর আ বৃশ্চিক রাশির ঘরে আবার পুনরায় মঙ্গল। ধনু রাশির যে ঘরটি, সেই ঘরে হবে বৃহস্পতি, মকর রাশির ঘরে শনি, কুম্ভ রাশির ঘরে শনি এবং মীন রাশির ঘরেও পুনরায় আবার বৃহস্পতি লিখবেন। তো এই যে বৃহস্পতির আ বৃহস্পতি দ্বাদশ ঘরে মানে মীন রাশিতে প্লেস করার পরে আপনারা ১২ টি ঘর পেলেন প্রথমত মেষ লগ্ন সাপেক্ষে। মেষ লগ্ন সাপেক্ষে ১২ টি ঘর পাওয়ার পর আপনারা হচ্ছে যে ১২ টি লগ্নের কোন ঘরের অধিপতি কে বা কোন ঘরটি কার নিজের ক্ষেত্র বা স্বক্ষেত্র সেটি মার্ক করলেন। অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে আমরা ১ম এ ১২ টি ভাব চিনলাম এবং কে কোন ভাব। এই যে ১ হচ্ছে একটা ভাব, ২ হচ্ছে একটা ভাব, ৩ হচ্ছে একটা ভাব। এভাবে দ্বাদশ ভাব। ১২ নম্বর ঘর যেটি সেটিকে বলা হবে দ্বাদশ ভাব। ১১ নম্বর যে ঘরটি তাকে বলবে একাদশ ভাব। ৫ম ঘর যেটি তাকে বলবে ৫ম ভাব। ৭ম ঘর যেটি তাকে বলবে ৭ম ভাব। অর্থাৎ লগ্ন সাপেক্ষে ১২ টি ভাব নির্ণয় করা হয়। এখানে একটা পয়েন্ট করে আপনারা স্টার চিহ্ন দিয়ে লিখুন। লগ্ন সাপেক্ষে আমরা ১২ টি ভাব নির্ণয় করে থাকি। অর্থাৎ ১ থেকে দ্বাদশ পর্যন্ত ১২ টি ভাব নির্ণীত হয়। ঠিক আছে? তো হলো এইবার আমরা আমাদের আলোচনার বিষয় কি যে লগ্ন সাপেক্ষে শুভকে, অশুভকে, শুভাশুভ গ্রহ। এখন লগ্ন সাপেক্ষে শুভাশুভ গ্রহ যখন আমরা হিসাব করব, তখন প্রথমত আমাদেরকে লগ্নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। লগ্নের সাপেক্ষে তার প্রিয়কে, তার শত্রুকে, তার সাথে তার কার সম্পর্ক ভালো বা কার সাথে কার শত্রুতার সম্পর্ক, সেই জিনিসটা কিন্তু হচ্ছে যে এখানে খুব ইম্পোর্টেন্ট। তো এই যে লগ্নপতি এখানে কে?
লিখুন, মেষ লগ্নের লগ্নপতি হচ্ছে মঙ্গল। মেষ লগ্নের লগ্নপতি মঙ্গল। এখন যখন আমরা কোনো লগ্ন সাপেক্ষে শুভ বা অশুভ গ্রহ বিবেচনা করব, যখন কোনো লগ্ন সাপেক্ষে শুভ বা অশুভ গ্রহ বিবেচনা করব, তখন আমাদের ১ম যে চিন্তাটা হবে সেটি হচ্ছে যে সে লগ্ন সাপেক্ষে শুভ না এই লগ্নপতি কে? লগ্ন সাপেক্ষে শুভ-অশুভ গ্রহ নির্ণয় করতে হলে ১ম এ আমাদের লগ্নপতিকে চিনতে হবে এবং লগ্নপতিকে মাথায় রেখে বা লগ্নপতির সাথে অন্যান্য গ্রহদের তুলনা করতে হবে। তো এখানে যখন মেষ লগ্নের শুভ-অশুভ গ্রহগুলি আমরা নির্ণয় করব, তখন ১ম এ আমাদের কি করতে হবে? মেষ লগ্নের লগ্নপতি মঙ্গলকে এখানে মানে আমাদেরকে আ তুলনার বিষয় হিসেবে কিন্তু উম গ্রহণ করতে হবে। তাহলে এখন মেষ লগ্ন সাপেক্ষে শুভ কারা হবে? মেষ লগ্ন সাপেক্ষে শুভ হবে যে গ্রহগুলি মেষ লগ্নের লগ্নপতি মঙ্গলের মিত্র গ্রহ। লেখেন, মেষ লগ্ন সাপেক্ষে লগ্নপতি মঙ্গলের মেষ লগ্ন সাপেক্ষে বা মেষ লগ্নের লগ্নপতি মঙ্গলের মিত্র গ্রহগুলি মেষ লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ বিবেচিত হবে। মেষ লগ্নের ২য় পয়েন্ট লিখুন। ২য় পয়েন্ট হচ্ছে মেষ লগ্নের লগ্নপতি মঙ্গলের শত্রু গ্রহগুলি মেষ লগ্নের ক্ষেত্রে শত্রু বিবেচিত হবে। মেষ লগ্নের লগ্নপতি মঙ্গলের শত্রু গ্রহগুলি মেষ লগ্নের ক্ষেত্রে অশুভ গ্রহ বিবেচিত হবে। মেষ লগ্নের লগ্নপতি মঙ্গলের শত্রু গ্রহগুলি মেষ লগ্নের ক্ষেত্রে অশুভ গ্রহ বলে বিবেচিত হবে। এবার আপনারা ১ম এ আমরা একটা আলোচনা করেছিলাম যে গ্রহের শ্রেণী বিভাগ। তো এইখানে একটা পয়েন্ট লিখুন। গ্রহের শ্রেণী বিভাগের মধ্যে আমরা গ্রহের শ্রেণী জানি ২ টি। একটি হচ্ছে রবি শ্রেণী, একটা হচ্ছে শনি শ্রেণী। রবি শ্রেণীর গ্রহগুলিকে উল্লেখ করুন। রবি শ্রেণীতে আছে রবি, মঙ্গল, রবি, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এবং কেতু। শনি শ্রেণীতে আছে শনি, বুধ, শুক্র এবং রাহু। তাহলে আমরা ২ টি শ্রেণী পেলাম। এখন আমি যে এর আগে যে আলোচনাটি করলাম যে মেষ ২ টা পয়েন্ট লিখালাম। মেষ লগ্নের লগ্নপতি মঙ্গলের মিত্র গ্রহগুলি মেষ লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ হবে। তাহলে মঙ্গলের মিত্র গ্রহ কোনগুলি? মঙ্গলের মিত্র গ্রহ হচ্ছে রবি, চন্দ্র, উম বৃহস্পতি এই ৩ টি গ্রহ মূলত। রাহু কেতুকে আমরা বাদ দেব এখানে। দরকার পড়ে না। ১২ লগ্ন সাপেক্ষে রাহু কেতুর হিসাব দরকার নেই। তো রাহু কেতুকে বাদ দিলে রবি শ্রেণীতে কে আছে? রবি আছেন, চন্দ্র আছেন, মঙ্গল আছেন এবং বৃহস্পতি আছেন। এখন যেহেতু আমরা মঙ্গলকে হিসাব করব এখানে, মঙ্গলের সাপেক্ষে আমরা বিচার করব। তাহলে মঙ্গলকে বাদ দিলে মঙ্গলের মিত্র গ্রহ আর কে? রবি শ্রেণীগত গ্রহ। তাহলে ওখানে থাকছে রবি, চন্দ্র এবং বৃহস্পতি। তাহলে লিখুন মেষ লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে রবি, চন্দ্র এবং বৃহস্পতি। মেষ লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে রবি, চন্দ্র এবং বৃহস্পতি। এবার স্টার চিহ্ন দিয়ে লিখুন যে মেষ লগ্নের লগ্নপতি মঙ্গল ও অষ্টমপতি মঙ্গল। মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল যেমন লগ্নপতি, আবার সে কিন্তু বৃশ্চিক রাশির অধিপতি হওয়ায় অষ্টমপতিও মঙ্গল। তাহলে মেষ লগ্নের লগ্নপতি হয়েছে শুভ। কিন্তু অষ্টম মানে আমরা আগে কি জানলাম? অষ্টম ভাবকে কি বলা হয়? অষ্টম ভাবকে বলা হয় দুস্থ ভাব, অশুভ ক্ষেত্র বা পাপ ক্ষেত্র। তাহলে অষ্টম ভাব কিন্তু মঙ্গল লগ্নপতি মানে কিন্তু কেন্দ্রপতি।
এবার কেন্দ্র এবং কোণ এই জায়গাটি কিন্তু খুব শুভ স্থান। লগ্ন কুণ্ডলীতে কেন্দ্র বা কোণকে কিন্তু পজিটিভ হাউস বলা হয়। অর্থাৎ কেন্দ্র, আগেই বললাম কেন্দ্র হচ্ছে ১, ৪, ৭ এবং ১০। ১ মানে ১ম হাউস, ৪র্থ হাউস, ৭ম হাউস এবং 10th হাউস বা ১০ম হাউস বা ১০ম ঘর বা ১০ম ভাব। এই ৪ টি ভাব কিন্তু কেন্দ্র। আর ১, ৫ আর ৯ এই ৩ টি হাউস হচ্ছে কোণ। তো নরমালি কেন্দ্র বা কোণ কিন্তু পজিটিভনেস কে রিপ্রেজেন্ট করে লগ্ন কুণ্ডলী। কোন জাতক বা জাতিকার লগ্ন সাপেক্ষে ১, ৪, ৭ এবং ১০ এ বা ১, ৫ এবং ৯ এ অধিকাংশ গ্রহ বা শুভ গ্রহগুলি থাকলে তাদের জীবনে কিন্তু আ সফলতা, উন্নতি, আ সুপ্রভাব বা সার্বিক দিক দিয়ে তারা কিন্তু শুভ প্রভাব জীবনে পেয়ে থাকবে এবং তাদের জীবন অনেক সহজ হবে। কেন্দ্র বা কোণে গ্রহরা থাকলে। বলবান বা ওই ঘরটি তার মূল ত্রিকোণ ক্ষেত্র। তো মূল ত্রিকোণ ক্ষেত্রের অধিপতি হয় এবং সেটি কোণ হয় ও বৃহস্পতি নির্দোষ ভাগ্যপতি বিবেচিত হয়। নির্দোষ ভাগ্যপতি মানে তার কোনো দোষ নেই। নশ্বরী শুভ গ্রহ বলে তার অশুভত্ব নেই এবং সে কোণের অধিপতি, দ্বাদশপতি হলেও ওই কোণটি হচ্ছে তার জন্যে মূল ত্রিকোণ ক্ষেত্র অর্থাৎ তার সবচেয়ে প্রিয় স্থান। ওখানে সে বলবান হয়। যার কারণে বৃহস্পতির দ্বাদশপতিত্ব দোষ কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে বিবেচিত হয় না। তাহলে আমরা যে বিষয়টি পেলাম মেষ লগ্নের ক্ষেত্রে শুভ এবং রাজযোগকারক গ্রহ হচ্ছে রবি, চন্দ্র এবং বৃহস্পতি। তবে রবির সাথে বৃহস্পতি বা চন্দ্রের সাথে বৃহস্পতি, এই বৃহস্পতি যদি যেকোনো একটি গ্রহ যুক্ত হয়, রবি বা চন্দ্র, তাহলে বৃহস্পতি কিন্তু সেই ক্ষেত্রে রাজযোগের প্রভাব বা ফলাফল প্রদান করতে পারবেন। অর্থাৎ মেষ লগ্নজাত ব্যক্তিদের জীবনে চন্দ্রের দশা, রবির দশা এবং বৃহস্পতির দশা শুভ হবে বা শুভ হয়। যদি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলীতে কারোর রবি এবং বৃহস্পতি একসাথে থাকে বা বৃহস্পতি এবং চন্দ্র একসাথে থাকে, তাহলে এই চন্দ্রের দশায় বা বৃহস্পতির দশায় তারা তাদের জীবনে প্রভূত উন্নতি আ এবং সাফল্য লাভ করতে সক্ষম হয়। তো এখন জন্মকুণ্ডলীতে আমরা শুভ গ্রহ এবং রাজ্যকারক গ্রহের যে ব্যাপারটি সেটি জানলাম। তাহলে অশুভ গ্রহরা কিন্তু আবার আ মারক হয়। মারক মানে যেমন রাজযোগ যেমন তার জন্য সমস্ত কিছু শুভত্ব বয়ে নিয়ে আসে, আর মারক হচ্ছে তার জীবনে অ্যা মানে ঝুঁকি তৈরি করে, মৃত্যুর কারণ হয়, দুর্ঘটনার কারণ হয়। সেই গ্রহের দশায় তার রোগ, ঋণ, ঝামেলা, জটিলতা, স্ট্যাটাস হানি, পারিপার্শ্বিক হচ্ছে যে ক্ষেত্রে সম্মানহানি, যাবতীয় একটা দুশ্চিন্তা বা হতাশা বা গ্লানিযুক্ত প্রভাব, ঋণ দায়গ্রস্ত করে দেওয়া, ব্যর্থতার গ্লানিযুক্ত করা, কর্মচ্যুত হওয়া, ক্ষয়ক্ষতি হওয়া, শরীরে রোগ-ভোগ পীড়া, আ হচ্ছে যে প্রায় ভোগান্তি পাওয়া। এই বিষয়গুলি ইন্ডিকেট করে থাকে পাপ গ্রহরা, অশুভ গ্রহরা বা মারক গ্রহরা। তাদের দশান্তদশায় বা তাদের আ য যখন সেই গ্রহরা দশায় বা প্রত্যন্ত দশায় থাকবে তখন কিন্তু সেই সময়টি তাদের জন্য একটু ঝুঁকি তৈরি করবে। তো এই ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে যে আমরা মেষ লগ্নের ক্ষেত্রে তাহলে পাপ গ্রহ বা অশুভ গ্রহ জানলাম শনি, শুক্র এবং বুধ। তো এর মধ্যে আ হচ্ছে যেটি উম মারক গ্রহ বা অধিকতর অশুভ গ্রহ কে? তো এখানে নরমালি মেষ লগ্নের ক্ষেত্রে বলছে যেটি যে মেষ লগ্নের ক্ষেত্রে অল্প বয়সী যারা, অল্প বয়সী মানে ধরুন আ উম অল্প বয়সী, মধ্যবয়সী বা দীর্ঘায়ুযুক্ত এটা কিন্তু আয়ুর ক্ষেত্রে বিবেচনা করা হয়। তো নরমালি কেউ হয় স্বল্পায়ুযুক্ত, কেউ মধ্যায়ুযুক্ত, কেউ দীর্ঘায়ুযুক্ত। তো মেষ লগ্নের ক্ষেত্রে মূলত এই রবি এই সরি শনি, শুক্র এবং বুধ এই ৩ টি গ্রহই কিন্তু পাপ গ্রহ। তো
তো এর মধ্যে আবার আহ, মেষ লগ্নের ক্ষেত্রে অল্প আয়ুর ক্ষেত্রে বুধ হচ্ছে মারক হয়। অল্প আয়ু মানে যাদের ধরুন ৩০ বছরের কম যাদের আয়ু, এদের ক্ষেত্রে এই এই ধরনের মানে অল্প আয়ুর যোগ যাদের, তাদের ক্ষেত্রে বুধের দশা অন্তর্দশা বা বুধের আহ উম, যে বুধ কিন্তু তাদের মারকত্ব দোষ তৈরি করে, বা হয় বুধের এই দশা অন্তর্দশায় তাদের মৃত্যু ঝুঁকি, কষ্ট ভোগ, এগুলি কিন্তু উম মানে ঝুঁকি তৈরি করে। ঠিক একইভাবে মধ্য আয়ুর ক্ষেত্রে মারক হয় হচ্ছে শনি। মধ্যায়ু মানে ৬০ বছর পর্যন্ত, ৩০ থেকে ৬০ বছর পর্যন্ত মধ্যায়ু বলা হয়। আর ৬০ থেকে ৯০ বছর পর্যন্ত, কেউ ৮০ বছর, এই এটিকে কিন্তু দীর্ঘায়ু বলা হয়। তো দীর্ঘায়ুর ক্ষেত্রে মারক হয় কে? দীর্ঘায়ুর ক্ষেত্রে মারক হয় হচ্ছে শুক্র, প্রধান মারক। তাহলে আল্টিমেট বিষয়টা হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে যে ৩ টি গ্রহ অশুভ, শুক্র, শনি এবং বুধ। এর মধ্যে বুধ হচ্ছে যারা অল্প আয়ুর, যাদের ছোটবেলায় দেখবেন হয়তো জন্মকুণ্ডলীতে হচ্ছে যে বাল্যদৃষ্টি যোগ-টোগ থাকে বা অল্প আয়ুর যোগ থাকে। সেক্ষেত্রে তাদের এই বুধ যদিও ওই সময়ে দশা অন্তর্দশায় আছে, মৃত্যুতুল্য ঝুঁকি, কষ্ট ভোগ। বা দেখা যায় যে কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্মের পরপরই, অর্থাৎ ধরুন আ উম ওই জন্মের পরে যদি ১ম দিকে ৩০ বছরের মধ্যে বুধের দশা আসে, তো এই বুধের দশায় কিন্তু তারা আ প্রচন্ড পরিমাণে আ শারীরিক কষ্ট বা ধরুন তাদের জীবনে উম ঝুঁকি তৈরি হয়। সব দিক থেকেই। আবার আ স আপনার ৬০ বছরের মধ্যে যখন শনির দশা আসছে, তখন তাদের ওই আ দশা কিন্তু খুব একটা শুভ যাবে না। ৬০ এর পরে যদি শুক্রের দশা আসে, তাহলে শুক্রের দশায় তাদের মৃত্যু হবে, এটি নিশ্চিত। শুক্রের দশায় তাদের শরীরে রোগ-ভোগ, শুক্রের রোগ-ভোগ, তাদের অর্থ হানি, অর্থ ব্যয় বা শারীরিক কষ্টভোগ, মৃত্যুতুল্য ঝুঁকি বা যন্ত্রণা বা বেদনার কারণ হবে। তাহলে সহজ হিসাব, এই বিষয়কে জটিল করার কোনো কারণ নেই। কেন এবার আমরা জানছি যে শুক্র লগ্ন সাপেক্ষে মারক হচ্ছেন, বা শনি মধ্যায়ের ক্ষেত্রে মারক হচ্ছেন, আর বুধ হচ্ছে অল্প আয়ের ক্ষেত্রে মারক হচ্ছেন। নরমালি লগ্ন সাপেক্ষে এই যে শুক্র, বুধ এবং শনি ৩ টি গ্রহ। প্রথমতই আমরা জানলাম যে মঙ্গল লগ্নপতি। তাই লগ্নপতির আ শ্রেণীগত গ্রহ যারা না, তারা তার আ লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ। তাহলে লগ্নের শ্রেণীগত গ্রহের মধ্যে যখন না, শনি শ্রেণী, মেষের বিপরীতধর্মী শ্রেণী, তাহলে ওক্ষেত্রে শনি, বুধ, শুক্র কিন্তু হয়ে গেল পাপ বা অশুভ। এবার দেখুন এখানে আমরা বলেছি যে ৬, ৮ এবং ১২ এই ৩ টি হাউস হচ্ছে মূলত আ ত্রিসারা, এই সরি, দুস্থ। ৬, ৮ এবং ১২ দুস্থ স্থান বা পাপ ক্ষেত্র। তাহলে দেখুন বুধ কিন্তু নরমালি ৬ষ্ঠ ভাবের কারক এবং সে তার মিত্র না। মানে শত্রু শ্রেণীগত প্লাস ৬ষ্ঠ ভাবের কারক, 6 হাউস এর কারক। তাহলে এখানে বুধ নেগেটিভ হলো এই কারণে। এবার শনি, মঙ্গলের ভিতরে এমনিতেই শত্রুতা। নরমালি গ্রহদের দুটোই হচ্ছে হাই ভোল্টেজ গ্রহ বা দুটোই পাওয়ারফুল গ্রহ। একটি গ্রহর সাথে আরেকটি গ্রহের কিন্তু আ প্রচন্ড মানে যাদের পাওয়ার বেশি তারা সবসময় নিজের প্রভুত্ব, নিজের আ যে শ্রেষ্ঠত্ব জাহির করতে চায়। সেই হিসেবে তাদের ভিতরে কিন্তু একটা মানে অমিল, অর্থাৎ আমি পারি, আমি কেন উনার কাছে নত হব? বা আরেকজন ভাবছে যে আমার ক্ষমতা কম আছে, আমি কেন তার কাছে নত হব? এমন একটা ব্যাপার। এবার আবার তারা মিত্র শ্রেণীগত না, যেহেতু তাদের চিন্তা ভাবনার ভিতরে পার্থক্য আছে। আম একজন সরল পথে চলছে, একজন বেঁকা পথে চলছে। হুম? তো এই কারণে ২ জনের মতামত কিন্তু এক না। তো মতামত যখন এক না, তখন তাদের ভিতরে বৈসাদৃশ্য বা অমিল বা এই শত্রুতার সৃষ্টি হয়। এবার আপনারা দেখুন, শনি কিন্তু কেন্দ্রপতি, অর্থাৎ দশমপতি। তো দশমপতি হলেও সে লগ্নপতির মিত্র না হয়, অর্থাৎ লগ্নপতি মঙ্গলের শত্রু গ্রহ বিবেচনায়। কিন্তু এই লগ্নের ক্ষেত্রে
পাপ এবং অশুভ গ্রহ। এবার মারকের ক্ষেত্রে দ্বিতীয়, সপ্তম এবং একাদশ এই ৩ টে। আমি আগেই বলেছি যে ত্রিশারা যেটি, ত্রিশারাও কিন্তু পাপ। তো ত্রিশারা পাপ কোন ঘরটি? ৩, ৬, ১০ এবং ১১। ১, ৫, ৯ আর ১, ৪, ৭, ১০ হচ্ছে কেন্দ্র। এটি পজিটিভ প্লেস। ৬, ৮ এবং ১২ দুস্থ স্থান। আর ৩, ৬, ১০ এবং ১১ ত্রিশারা। ত্রিশারা মানে হচ্ছে ত্রিশারাই শব্দটির অর্থ হচ্ছে কিন্তু পাপ ক্ষেত্র। পাপ বা অশুভ ক্ষেত্র। তো নরমালি ৩, ৬, ১০ এবং একাদশ। তো নরমালি শনি দশমপতি এবং একাদশপতি। একাদশ মানে ত্রিশারার অধিপতি এবং সে লগ্নপতি মঙ্গলের মিত্র না হয় কিন্তু পাপ গ্রহ। আর আ নরমালি ২য় এবং সপ্তম এবং লগ্নপতি মঙ্গলের শত্রু গ্রহ বিবেচিত হয়। শুক্র এই লগ্নের ক্ষেত্রে অশুভ বা প্রধান মারক গ্রহ। মৃত্যুর কারণ। বেশিরভাগ ক্ষেত্রে মেষ লগ্নের মানুষজন যারা তাদের শুক্রের দশায় দীর্ঘায়ু যাদের তারা শুক্রের দশায় মৃত্যুবরণ করে। মারক শব্দটি হচ্ছে মৃত্যুর কারণ এক কথায়। তাহলে আমরা মেষ লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি জানলাম যে লগ্ন সাপেক্ষে শুভ এবং অশুভ হিসাবের ক্ষেত্রে রবি, চন্দ্র এবং বৃহস্পতি শুভ এবং এই গ্রহগুলির যুক্ততা তাদের জীবনে রাজযোগের কারণ তৈরি করবে। ঠিক বিপরীতে শনি, বুধ এবং শুক্র হচ্ছে অশুভ গ্রহ এবং ক্ষেত্র বিশেষে জন্মকুণ্ডলিতে শুক্র, বুধ, শনি, শুক্র বা বুধ, শনি এদের যুক্ততা কিন্তু অশুভ সমন্বয় বা উম তাদের আ মারকত্ব দোষ বৃদ্ধি করবে। যেমন শুভ গ্রহরা একত্রে হলে শুভ ফল বা রাজযোগের ফল প্রদান করবে। ঠিক একইভাবে পাপ গ্রহরা যদি যুক্ত হয় সেক্ষেত্রে তাদের অনিষ্ট সাধন বা ক্ষয়ক্ষতি বা মারক মারকত্ব দোষ অর্থাৎ মারক মানে মৃত্যুর কারণ, ঝুঁকি তৈরি করা, পিছিয়ে যাওয়া বা তাদের সফলতায় হানি ঘটা, শারীরিক রোগ পীড়া ভোগ করা এগুলির কারণ বৃদ্ধি করে তোলে। যখনই পাপ গ্রহরা যুক্ত হবে একসাথে সেটি কিন্তু অধিকতর মারকের ফল প্রদান করবে। তো এই যে কম্বিনেশন গুলি এই কম্বিনেশন গুলি কিন্তু ক্ষেত্র বিশেষে কঠিন মনে হতে পারে। কারণ এর আগেও আমি কিছু আলোচনা করেছি সেক্ষেত্রে অনেকেই হয়তো এই জিনিসটা মানে এমন কমেন্ট করেছে যে এই জিনিসটা মনে থাকছে না বা বুঝতে কঠিন হচ্ছে। দেখুন টার্মস গুলো হচ্ছে প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রেই কিন্তু তাই হবে। আমি মেষ লগ্নটাই আজকে আলোচনা করলাম। এবার ধরুন যদি বিষলগ্ন আলোচনা করা হয় বা সিংহ লগ্ন আলোচনা করা হয়, সেই ক্ষেত্রে ১ম কিন্তু আপনাদের কাজ হবে যেটি, আগে সেই লগ্নটি অঙ্কন করবেন। লগ্নের ঘরটিতে লং শব্দটি লিখে ১ নম্বর সাইন দিয়ে এবার ১২ টি ঘর কাউন্ট করবেন। করে লিখবেন লগ্নপতি কে? যেমন এই লগ্নের লগ্নপতি হচ্ছে মঙ্গল। ২য় এবং ৭ম পতি শুক্র। ৩য় এবং ৬ষ্ঠ পতি হচ্ছে বুধ। ৪র্থ পতি চন্দ্র। ৫ম পতি রবি। লগ্নপতি এবং ৮ম পতি হচ্ছেন মঙ্গল। ৯ম পতি এবং দ্বাদশ পতি বৃহস্পতি। ১০ম এবং একাদশ পতি হচ্ছেন শনি। তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে কে কোন ভাবের অধিপতি? এই ভাবপতি অর্থাৎ যে ভাব, ধরেন বৃহস্পতি ৯ম এবং দ্বাদশ এই ২ টি ঘরের অধিপতি। ৯ম ভাবের অধিপতি নরমালি আমরা যখন বলি দ্বাদশপতি বা ৯ম পতি, ৯ম হাউসটিকে বলা হয় ভাগ্য। তাহলে ৯ম কে বলা হচ্ছে যে ভাগ্যপতি। তো এই যে ভাগ্যপতি শব্দটি ইউজ করছি কিভাবে? ভাগ্য ভাবের অধিপতি বা ৯ম পতি মানে ৯ম ভাবের অধিপতি। তো আমরা যখন ৯ম পতি বলছি, তখন কিন্তু ৯ম ভাবের অধিপতি শব্দটাকে ছোট করে ৯ম পতি বলছি। মানে ওই ঘরের অধিপতি বা ওই ঘরের মালিক। তো তাহলে প্রথমত আমরা লগ্নকে হিসাব করে এই ১২ টি ভাবের অধিপতি কে সেটিকে নির্ণয় করলাম। আমাদের ২য় পয়েন্ট হবে ওই গ্রহের শ্রেণীর দিকে লক্ষ্য করা। ২ টি শ্রেণীতে গ্রহকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রবির শ্রেণী, একটা শনির শ্রেণী। তো রবির শ্রেণীতে কে আছে? রবি আছে, চন্দ্র আছে, মঙ্গল আছে, বৃহস্পতি আছে। যদিও কেতু আছে, কেতুকে আমরা শুভ-অশুভর হিসাবে আনছি না। এবার শনির শ্রেণী আরেকটি শ্রেণী। শনির শ্রেণীতে আছে শনি, বুধ, শুক্র এই ৩ টি সাথে রাহু। রাহুকে আমরা এখানে বিবেচনায় আনছি না। তাহলে শনি, বুধ, শুক্র। এখন ঘটনা যেটি হচ্ছে
যে আমরা যখন স্বাভাবিক হিসাব করব। স্বাভাবিক হিসাব বলতে যে মেষ লগ্ন সাপেক্ষে হিসাব করলে মেষ লগ্নের লগ্নপতিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কারণ তার সাপেক্ষেই আমরা বিচার করি। তাই লগ্নপতির মিত্রকে, মিত্র গ্রহগুলিকেই আমরা তার শ্রেণীগত গ্রহ বা শ্রেণীগত গ্রহকে মিত্র গ্রহ বলা হয়। সেই হিসাবে আমরা আলাদা করে নেব। তাহলে ২ টা শ্রেণীকে আমাদের মাথায় আনতে হচ্ছে। লগ্ন সাপেক্ষে শুভ-অশুভ বিষয়টা বিবেচনার ক্ষেত্রে। ১ম টার্মস হচ্ছে শ্রেণী। কার শ্রেণী? যে লগ্ন সেই লগ্নের লগ্নপতির শ্রেণী। লগ্নপতির যে গ্রহ বা লগ্নপতি যে গ্রহ সেই গ্রহের সাপেক্ষে আমরা শ্রেণীটাকে কিন্তু নির্ণয় করব। ১ম কন্ডিশন। ২য় কন্ডিশন কি? যে গ্রহটির হিসাব আমরা করছি সেই গ্রহটি আসলে ওই যে লগ্ন আমরা পেলাম, সেই লগ্ন সাপেক্ষে ভাব অনুযায়ী সে আসলে কি কেন্দ্রের অধিপতি না কোণের অধিপতি? নাকি দুস্থ স্থানের অধিপতি? নাকি ত্রিশারাই বা পাপ ক্ষেত্রের অধিপতি? এটি কিন্তু নির্ণয় করতে হবে। এখন এই বিষয়টা যখন আমাদের মাথায় আমরা চিন্তা করব যে লগ্ন সাপেক্ষে লগ্নপতির মিত্র গ্রহ ১ম কন্ডিশন হলো। ২য় কন্ডিশন আসলে সে কেন্দ্রপতি না কোণপতি। রাজযোগ গ্রহ রাজযোগ কারক গ্রহ যদি হতে হয়, ২ টা কন্ডিশন তার মিলতেই হবে। একটি হচ্ছে লগ্নপতির মিত্র গ্রহ হতে হবে। 2nd হচ্ছে কেন্দ্র বা কোণের অধিপতি হতেই হবে। এছাড়া কোনোভাবে কোন গ্রহ সেই লগ্নের ক্ষেত্রে রাজযোগ কারক গ্রহ হতে পারবে না। এটি যেমন একটি কন্ডিশন। আবার কোন গ্রহ কেন্দ্রের অধিপতি বা কোণের অধিপতি, কিন্তু সে লগ্নপতির মিত্র না। সে কিন্তু রাজ্যকারক গ্রহ হবে না। কেন্দ্র বা কোণের অধিপতি হতে হবে। সাথে সেই গ্রহটি তার শ্রেণীগত বা মিত্র গ্রহ হতে হবে। তাহলে রাজযোগের কন্ডিশনে আসবে। যখন নেই, কেন্দ্রপতি কোণপতি হচ্ছেন কিন্তু লগ্নপতি গ্রহের মিত্র না, হবে না। সে রাজ্যকারক গ্রহ হবে না। তাহলে এই ঘটনা যদি আমরা হিসাব করি, প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। এবার মিত্র গ্রহদের মধ্যে সংযোগ এবং কেন্দ্র এবং কোণপতির মধ্যে যদি সংযোগ হয়, তাহলে সেই গ্রহদের দশান্তদশায় রাজযোগের ফল পাবেন। কেমন? মেষ লগ্নের ক্ষেত্রে আমরা জানলাম যেমন বৃহস্পতি, চন্দ্র, রবি মিত্র। এবার বৃহস্পতি চন্দ্রের সাথে যদি এই ৩ টে গ্রহদের সংযোগ তৈরি হয়, তো ৩ টে গ্রহের সংযোগ তৈরি হতে হলে স্বাভাবিকভাবে আমাদের তার মিত্র হতে হচ্ছে এবং কেন্দ্র বা কোণের সংযোগ হচ্ছে। অর্থাৎ রবি হচ্ছে ৫ম পতি, বৃহস্পতি ৯ম পতি। দ্বাদশপতি হলেও বৃহস্পতি দ্বাদশপতি হিসাবে এখানে দোষ ধরা হয় না। তাকে নির্দোষ ভাগ্যপতি বলা হয়। কারণ সে নৈসর্গিক শুভ গ্রহ। এটা কন্ডিশন। বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। পাশাপাশি সে আ নির্দোষ ভাগ্যপতি মানে এই লগ্নের ক্ষেত্রে সে ভাগ্যপতি মানে ৯ম পতি এবং সে ওই ঘরে বা ৯ম ভাবে তার মূল ত্রিকোণ ক্ষেত্র অর্থাৎ ওই ঘরটিতে সে বেশি বলবান। এইজন্য তার ওই ঘরের প্রভাবটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বৃহস্পতি অ্যা এবং কেন্দ্রপতি বা কোণপতি চন্দ্র বা রবির সাথে যুক্ত হলে সেটি রাজযোগের ফল বা শুভ প্রভাব প্রদানের কারণ হয়। আর লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ যেগুলি শুক্র, বুধ এবং শনি, শুক্র, বুধ এবং শনি এই শুক্র, বুধ এবং শনির সাথে যদি অ্যা যেকোনো একটি গ্রহ অর্থাৎ শুক্র বা বুধ বা শনির মধ্যে যোগসূত্র তৈরি হয়, সেক্ষেত্রে তারা কিন্তু পাপ গ্রহ বা মারকত্বের দোষ প্রদান করে থাকে বা ফলাফল প্রদান করে থাকে। তাহলে এই জিনিসটা আপনারা আ অনেকেই হয়তো এই নেটের প্রবলেমে ক্লাস থেকে লিভ নিয়েছেন বা অনেকের হয়তো এমার্জেন্সি কাজ থাকতে পারে। তারা লিভ নিচ্ছেন বা অনেকে হয়তো চলে যাবেন। তো ঠিকই আছে, সমস্যার কিছু নাই। আপনারা ভিডিওগুলি আমি শেয়ার করে দেব বা শেয়ার করে দিচ্ছি। ওগুলি আপনারা দেখে নেবেন। আশা করি এগুলি বুঝতে সমস্যা হবে না। ১ম কয়েকটা ক্লাস অনেকের মিস হয়েছে। তো সেগুলি যেহেতু আমাদের রেকর্ডেড আছে, ওগুলি শেয়ার করে দেব।
ওগুলি দেখে একটু নোট করে নেবেন। ১ ঘন্টা বা ১ ঘন্টা ১.৫ ঘন্টা হেডফোন কানে ধরে নোট করে নিলে একই জিনিস আমি ২-৩ বার করে বলেছি, আলোচনাও করছি। কারণ ১ম ১০ টা ক্লাস আসলে প্রচুর কথা খরচ করতে হয়। এই জিনিসগুলো বোঝানোর স্বার্থে। তো এগুলি আপনারা ভিডিওটা দেখে নিলে আশা করি বুঝতে সমস্যা হবে না। আর আমি এই ১ম দিকে অনেকেই ৩-৪ টে ক্লাস অ্যাবসেন্ট হয়ে গেছেন। আমি তো এখন ঢাকাতে, ঢাকা থেকে আজকে ফিরবো। ফেরার পরে আমি আলাদাভাবে ওই যে যারা আ মানে পিছিয়ে গেছেন, কয়েকটা ক্লাস করতে পারেননি, তাদেরকে স্পেশালি নিয়ে ২-৩ টে ক্লাস আমি এবার শিডিউল আলাদাভাবেই করে নেব। নিয়ে একটা মানে কনভেনিয়েন্ট টাইমে উপযুক্ত একটা সময় হিসাব করে যাতে সবাই জয়েন করতে পারে। সে অনুযায়ী এই প্রবলেমটাকে সলভ করা যায়। যে আপনারা ১ম দিকে হয়তো লগ্ন সাপেক্ষে হিসাবগুলি বা রাশির সক্ষেত্রগুলি বিভিন্ন যে প্রাইমারি যে আলোচনাগুলি হয়েছে ওগুলোই আপনারা ভিডিওতে তো পাচ্ছেনই। পাশাপাশি ওগুলি নিয়ে আমি আবার বসবো। সমস্যা নেই যদি কারো এমার্জেন্সি থাকে তাহলে সে হচ্ছে যে লিভ নিতে পারেন, কোন ব্যাপার না। তো এখন ভিডিওগুলি দেখে নেবেন পরে। তাহলে আলোচনাটা বুঝতে পারবেন। তো যে বিষয়টি বললাম যে আপনারা এই লগ্ন সাপেক্ষে যদি হিসাব সঠিকভাবে না করতে পারেন, তাহলে কোন মানুষটি আসছে আপনার কাছে, তার লগ্নটি কি? তার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহটি কোনটি? যদি আপনি না জানেন, তার কখন জীবনে শুভ প্রভাব ঘটবে, কি করে বলবেন? বা তার জীবনে কখন রোগ ভোগ, তার কখন সম্মানহানি হবে, কখন ঋণ আসবে, কখন সে অর্থ নষ্ট করবে বা অর্থ নষ্ট কেউ ইচ্ছা করে না। কিন্তু অনেক ক্ষেত্রেই এমন হতে পারে যে তার একটা ভুল সিদ্ধান্ত তার অর্থ ক্ষতির কারণ হলো। ভুল সিদ্ধান্ত অর্থ ক্ষতির কারণ হলো। তো এই বিষয়টি মূলত হিসাব করতে হয় কিন্তু এই লগ্ন সাপেক্ষে শুভ এবং অশুভ বা কে রাজ্যকারক বা কে পাপ বা কে মারক গ্রহ এই হিসাবে। তাহলে আপনারা সবসময় সতর্ক থাকবেন। ১২ টি লগ্ন। দেখুন এখানে কিন্তু আ মানে হাজার কম্বিনেশন নেই। একটা ব্যাপার হচ্ছে যে লগ্ন কিন্তু ১২ টি, ১৩ টি লগ্ন বলার ক্ষমতা কারোর নেই। ১২ টি লগ্নই এবং ১২ টি লগ্নের হিসাব কিন্তু এই ৯ টি গ্রহ নিয়েই। ৯ টি গ্রহের মধ্যে শুভ হিসাবের ক্ষেত্রে আমরা তো রাহু কেতুকে বাদ দিচ্ছি। ৭ টি গ্রহ। একটু সময় যদি আপনারা আ মানে খুব মাথা খাটান বা একটু যদি খাতা কলম হাতে নিয়ে এটা মানে এই পয়েন্ট গুলি নোট করে বোঝার চেষ্টা করেন, কোন রকম না বোঝার কোনো ব্যাপার নেই। কিন্তু হয়তো আগ্রহ প্রচুর দেখাচ্ছেন কিন্তু আল্টিমেটলি এটা নিয়ে যে একটু বসে চিন্তা করা যে কেন শুভ হবে আর কেন অশুভ হবে? আমার তো মনে হয় না যে এইসব বিষয়গুলো এইভাবে কেন শুভ হচ্ছে বা কেন অশুভ হচ্ছে বা কেন সে মারক হবে বা কেন উম হচ্ছে যে রাজ্যকারক গ্রহ হবে। এটা আলোচনার ক্ষেত্রে এর থেকে বেশি আলোচনা আমিও কখনো পাইনি। যে সেই বিষয়টা আমি এর থেকে হচ্ছে যে সহজে বুঝেছি এমন কোনো ব্যাপার নেই। এই যে আলোচনা এটিই কিন্তু আপনাকে ধারণ করতে হবে। লগ্ন সাপেক্ষে ৫-৭ টা করে পয়েন্ট। প্রত্যেকটা লগ্নেরই এমন ৫-৭ টা পয়েন্ট। আমি আপনাদেরকে যে নোটস দিয়েছি, ১ম যে ৬০ পেজ, এর ভিতরে দেখবেন লাস্টের দিকে ৮-১০ পেজের মধ্যে কিন্তু এই শব্দগুলি বা এগুলি সুন্দর করে নোট করা আছে। দ্বাদশ লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, শুভাশুভ গ্রহ বা দ্বাদশ লগ্নের শুভাশুভ গ্রহ। এখন এটা একটু মুখস্থ করলেও দোষের কিছু নেই। আর আমার হিসাবে মুখস্থ করা লাগে না। মুখস্থ করা লাগে না কিন্তু এই কন্ডিশন গুলি আপনি মাথার ভিতরে যদি একটু রিজার্ভ করতে পারেন, তো কঠিন কিছু তো না। লগ্নপতির সাপেক্ষে তার মিত্র শ্রেণী গ্রহকে আগে আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড অফ অল লগ্নের সাপেক্ষে সে কেন্দ্র না কোণপতি সেটি আইডেন্টিফাই করতে হবে। থার্ড অফ অল সে লগ্ন সাপেক্ষে উম দুস্থ ভাবের অধিপতি না ত্রিশারের অধিপতি সেটাকে মেনশন করতে হবে। এই কম্বিনেশন এর সাথে এবার আ উম ধরুন যুক্ততা থাকলে সেটির প্রভাব বেশি হবে। শুভ যুক্ততায় শুভ প্রভাব, অশুভ যুক্ততায় অশুভ প্রভাবের কারণ বা কারকতা বেশি বৃদ্ধি পাবে। তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলি আপনারা একটু মানে একটা লগ্নে ক্লিয়ার হন প্রত্যেকেই। পরবর্তী লগ্নের ক্ষেত্রে আপনি নিজে একটু বের করার চেষ্টা করেন ভুল হোক। আমি যে এই ধরুন ১ ঘন্টা আপনাদের একটা বিষয়ে আলোচনা করালাম, একটা লগ্নই। একটা লগ্নের শুভ কারণ
স্বাভাবিকভাবেই ১২টি লগ্নের ক্ষেত্রে ১২টি লগ্নের কোন গ্রহ কার শুভ, কোন গ্রহ কার অশুভ আপনি মুখস্থ করেন না। ১২ মাসেও মুখস্থ হবে না। স্বাভাবিক হিসাব। মুখস্থ করে একটা জিনিস আ না বুঝে মুখস্থ করলে সেটা মনে রাখা খুব কষ্ট। কিন্তু আপনি দেখছেন যে যেমন ধরুন আমি যদি এখন এই হিসাবটাই করি কর্কট লগ্ন। দেখেন আমি ৫ মিনিটের একটা আলোচনা করি। আজকে কোনো মানুষ বা কোনো জাতক বা জাতিকা ধরুন আমার কাছে আসলো। আমি তার জন্মকুণ্ডলীটা বের করলাম। বের করার পরে আমি দেখছি তার কর্কট লগ্ন। তো কর্কট লগ্নের লগ্নপতি কে? চন্দ্র। তাহলে আমি ১ম এ দেখব কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ ও অশুভ কারা? তা কর্কট লগ্নের লগ্নপতি চন্দ্রের মিত্র গ্রহ কারা? রবি, চন্দ্র, মঙ্গল আর বৃহস্পতি। তা চন্দ্র তো নিজেই ওই শ্রেণীর মধ্যে। তাই চন্দ্রের মিত্র গ্রহ হচ্ছে রবি, চন্দ্র। এই রবি, মঙ্গল, বৃহস্পতি। পাইলাম। এবার ধরুন ২য় কম্বিনেশন কি? চন্দ্রের বিপরীত শ্রেণীগত গ্রহ, চন্দ্র যদি রবির শ্রেণীতে তাহলে বিপরীত শ্রেণীতে আছে শনি, শুক্র, বুধ। তাহলে শনি, শুক্র, বুধ কিন্তু তার শত্রু গ্রহ বা বিপরীত শ্রেণীর গ্রহ। এখন এখানে কর্কট লগ্নের ক্ষেত্রে মিত্র হতে গেলে ১ম কন্ডিশনে আপনারা পেয়ে গেলেন রবি, চন্দ্র, এই রবি, মঙ্গল, বৃহস্পতি হচ্ছে মিত্র। বুধ, শুক্র এবং শনি হচ্ছে অশুভ গ্রহ। ১ম এ খুব সহজেই কিন্তু বোঝা যায় এই ব্যাপারটা। এবার দেখেন রাজযোগ কারক কে হবে? কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে মিত্র গ্রহ প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কর্কট লগ্নের ৪র্থ পতি, না ৫ম পতি এবং অ কর্কট লগ্নের ৫ম পতি এবং ১০ম পতি হচ্ছে কিন্তু অ মঙ্গল। হ্যাঁ, ৫ম পতি এবং ১০ম পতি। তাহলে ৫ম পতি এবং ১০ম পতি মানে কি? মঙ্গল মিত্র হলো। দ্বিতীয়ত সে ১০ম মানে কিন্তু কেন্দ্র এবং ৫ম মানে কোণ। তাহলে কেন্দ্র এবং কোণের অধিপতি ও লগ্নপতি চন্দ্রের মিত্র গ্রহ। তাহলে মঙ্গল রাজ্যকারক গ্রহ। নিঃসন্দেহে। নিঃসন্দেহে রাজ্যকারক গ্রহ। এইবার বৃহস্পতি এই লগ্নের ক্ষেত্রে ৯ম পতি মানে ভাগ্যপতি। একাধারে বৃহস্পতি এই লগ্নের ক্ষেত্রে ৬ষ্ঠ পতিও। যদিও সে ৬ষ্ঠ পতি, তবুও বৃহস্পতি ভাগ্যপতি হয়। আর কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একটা ইম্পোর্টেন্ট গ্রহ। কর্কট লগ্নের ঘরে বা কর্কট লগ্নে বা কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং কর্কট লগ্নের ভাগ্যপতি বৃহস্পতি। তো বৃহস্পতির ওই আগেই বললাম বৃহস্পতির ৬ষ্ঠ পতিত্ব দোষ ধরা হবে না কারণ সে নৈসর্গিক শুভ গ্রহ। তার ওই ৬ষ্ঠ পতিত্ব দোষ বা দ্বাদশ পতিত্ব দোষ বিবেচনা করা হয় না। তাহলে বৃহস্পতি ভাগ্যপতি এবং লগ্নপতির মিত্র গ্রহ হয়। কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিও শুভ গ্রহ। এখন রাজযোগকারক গ্রহ কে হবে কর্কট লগ্নের ক্ষেত্রে? কেন্দ্রপতি এবং কোণপতির সাথে যদি সংযোগ তৈরি হয়। এখন ধরুন মঙ্গলের সাথে যদি বৃহস্পতির সংযোগ হয় কর্কট লগ্নের ক্ষেত্রে সেটি কিন্তু রাজযোগের ফল প্রদান করবে। ঠিক একইভাবে এবার মারক গ্রহ কে হবে? মারক গ্রহ হবে লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহগুলি। অশুভ গ্রহগুলি কারা? শনি, বুধ এবং শুক্র। তো কর্কট লগ্নের ক্ষেত্রে শনি প্রধান মারক হয়। শুক্র ২য় প্রধান আর বুধ হচ্ছে লাস্ট ৩য় তম আছে যে অশুভত্ব রিপ্রেজেন্ট করে। এখন মেষ লগ্ন যদি আপনারা ভালোভাবে বোঝেন, এই কর্কট লগ্নের ক্ষেত্রে তো একই কন্ডিশনে আপনার ফলাফল এসে যাচ্ছে। এবার কি শনি বুধের সম্পর্ক বা বুধ শুক্রের সম্পর্ক বা শনি শুক্রের সম্পর্ক এখানে হানিকারক। কিন্তু বৃহস্পতির সাথে চন্দ্রের সম্বন্ধ, বৃহস্পতির সাথে মঙ্গলের সম্বন্ধ, বৃহস্পতির সাথে রবির সম্বন্ধ। রবিকে কিন্তু এই লগ্নের ক্ষেত্রে রাজযোগকারক গ্রহ বলা হয় না। কারণ সে কেন্দ্র বা কোণের অধিপতি না। সে মিত্র, ২য় পতি, ধনপতি, রাজযোগকারক গ্রহ না। নিরপেক্ষ বিবেচনা করা হয় কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গলকে।
এখন আপনার কি বলেন মুখস্থ কি করা লাগবে? না এটা নিয়ে ১০ ঘন্টা মানে সে বাচ্চাদের মতো হ্যাঁ, উ করে পড়া লাগবে? সুন্দরভাবে আপনি এই কন্ডিশন গুলো মাথার ভিতরে রিজার্ভ করার চেষ্টা করেন না যে কেন হচ্ছে মূলত সে রাজ্যকারক গ্রহ বা কেন সে মিত্র হয়? ওই শ্রেণী আর এই কেন্দ্রকোণ ত্রিশারা বা দুস্থ স্থানের কম্বিনেশনটা হিসাব করলেই ওই কন্ডিশন মিলান ২ টো ৪ টে লগ্ন। আপনি এখন ফ্রি বসে আছেন ধরেন। দুপুরবেলা খাবার পরে আপনি হয়তো টেলিভিশন দেখছেন। দেখতেই পারেন ছুটির দিন। বা রাত্রে খাবার পরে হয়তো ০.৫ ঘন্টা ১ ঘন্টা বিভিন্ন অনেকের একটু বিনোদনের জন্য টেলিভিশন দেখেন বা সিনেমা বা হয়তো মোবাইলে এখন অনেকে নাটক-টাটক দেখেন। তা আপনি একটা খাতা কলম সাথে রেখে যদি আপনি হিসাব করেন যে দেখি মেষ লগ্ন সাপেক্ষে আমি শুভ-অশুভ বা মারক গ্রহ বা কর্কট লগ্ন সাপেক্ষে বা ধনু লগ্ন সাপেক্ষে একটু নির্ণয় করি। কিছুই তো না। আপনি একটা লগ্ন কুণ্ডলী অঙ্কন করেন। আমার তো মনে হয় ১ মিনিট লাগার কথা না সম্পূর্ণ। লগ্ন কুণ্ডলী ১২ টা ঘর অঙ্কন করতে। এবার আপনি কর্কট লগ্নের ঘরে লং শব্দটি লিখে ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে মিথুন রাশির ঘরে দ্বাদশ লেখেন। এবার আপনি কোন ঘরের অধিপতি কে নিজেই লিখুন বা ঘরের মধ্যে তার অধিপতি গ্রহগুলির নাম লিখে ফেলুন। কর্কটে চন্দ্র, রবি ২য়, ৩য় বুধ, ৪র্থে শুক্র, ৫ম এ মঙ্গল, ৬ষ্ঠে বৃহস্পতি, ৭ম এ শনি, ৮ম এ শনি, ৯ম এ বৃহস্পতি, ১০ম এ মঙ্গল, একাদশে শুক্র, দ্বাদশে বুধ। এগুলি লেখার পরে এবার আপনি হিসেব করুন। এই যে লগ্নপতি চন্দ্র, লগ্নপতি চন্দ্রের বন্ধু কে, কে? আর শত্রু কে, কে? শত্রু তারাই হবে যারা বিপরীত শ্রেণীর গ্রহ। আর কিছু, কিছু হয় সম। তো সমসম্বন্ধ কাদের সাথে? সে বিষয়টি একটা চার্ট আছে যে কোন গ্রহের সমসম্পর্ক কে, কোন গ্রহের মিত্র সম্পর্ক কে, আর কোন গ্রহের শত্রু সম্পর্কিত গ্রহ কে। এই চার্টটি আপনারা আ একটু সামনে রাখবেন। আর না থাকলেও আপনারা হিসাব করবেন লগ্নপতির শ্রেণীগত নাম এবং ৬, ৮, ১২ বা ৩, ৬, ১০, একাদশের হচ্ছে যে অধিপতি ৩০ হারায়। এই কম্বিনেশন এই ৪ টে লাইন মনে থাকলেই আপনি একটা লগ্ন কুণ্ডলী সাপেক্ষে হচ্ছে যে শুভ-অশুভ মারক এবং আম রাজ্যকারক গ্রহের অবস্থান চিনতে পারবেন। লিখুন ১২ টি লগ্ন সাপেক্ষে ১২ দিন লিখুন। দেখি পরের দিন আপনার কার সমস্যা থাকে। আমার মনে হয় না সমস্যা থাকার কথা। আর সমস্যা থাকলে সে বিষয়টা যদি বোঝার প্রয়োজন পড়ে সেটি আলোচনা করা যাবে। কিন্তু আপনাদের এই জিনিসটা ওই একেক দিন একেকটা লগ্ন। ১২ দিনই ১২ টি লগ্ন নিয়ে আপনি রিসার্চ করুন না। আপনার একদিনে ১২ টি নিয়ে করতে হবে না। আপনি ১২ টা দিন শুধু কাজে লাগান আছে যে ১২ টি লগ্ন নিয়ে। দেখবেন ১৩ দিনের মাথায় আপনার যখনই মেষ লগ্নের একটা হরোস্কোপ আসবে আপনি নিশ্চিত বুঝে যাবেন এই লগ্নের ক্ষেত্রে আপনি এখন দেখছেন শনির দশা, শুক্রের দশা, শুক্র জন্মকুণ্ডলীতে ষষ্ঠে বসে আছে নিচস্থ হয়ে। আপনি নিশ্চিত বলে যান এই শুক্রের দশায় আপনার অর্থহানি ঘটবে। শুক্রের দশায় আপনার আপনি চরিত্রভ্রষ্ট হবেন। শুক্রের দশায় আপনার বিকৃত চিন্তাভাবনা। সে অল্প বয়সে যদি কারো শুক্রের দশা দেখবেন অনেক সময় ১২-১৪ বছর বয়সী ছেলে-মেয়েদের নিয়ে বাপ-মা খুব মানে অশান্তিতে আছে। হ্যাঁ, এখন তো আরো বেশি। তো কেন অশান্তিতে থাকে? এখন কোন ছেলে বা মেয়ের ১২ বছর বয়স থেকে শুক্রের দশা শুরু হয়েছে। তো ওর তো ১৪-১৫ বছরের মধ্যে ২ টো ৩ টে বিয়ে করা হয়ে যাবে বাপ-মাকে না বলে। এমন ছেলে-মেয়েও যে নেই তা না, চলে যাচ্ছে হাউসি। কখন যায়? এই ষষ্ঠপতি শুক্র জন্মকুণ্ডলীতে ষষ্ঠে বসে আছে মেষ লগ্নের ক্ষেত্রে। ষষ্ঠ মানে হচ্ছে নিচস্থ। ষষ্ঠ ভাবে মানে কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়। পাশাপাশি এই লগ্নের ক্ষেত্রে শুক্র আ অশুভ বা মারক গ্রহ। তাহলে শুক্রের দশা যদি এবার এসে যায়, এক নিচস্থ, লগ্ন সাপেক্ষে অশুভ, আবার শুক্রের দশা আসে খুব কম বয়সে পেয়েছে। ওর মাথার স্ক্রু তো লুজ হবেই। বাপ-মার কথা শুনবে না। ও যা ভাববে সেটাই সঠিক, ওটাই করবে, ওটাই চিন্তা করবে। এখন যেটা ভাবছে এর বাইরে বেরোতে পারবে না। এখন শুধু বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। দেখবেন ৬০ বছর বয়সী বা ৬৫ বছর বয়সী বা ৫০ বছর বয়সী সুখের সংসার ছেড়ে পুরুষ আবার অন্য নারীর সাথে বিয়ে করছে বা অনেক মহিলারাও আছে যে সংসারে অশান্তি করে অন্য লোকের কাছে চলে যাচ্ছে। অনেক ধরনের ঘটনা ঘটে। তো এই যে ৫০ বছর বয়সের পরে মেয়ে বিয়ে দেবে কি ছেলে বিয়ে দেবে কি, সে নিজে দেখা যাচ্ছে আবার আকাম করে বেড়াচ্ছে। কখন হয়? এই শুক্র যখন আ দেখা যাচ্ছে তার পাপ গ্রহ জন্মকুণ্ডলীতে শুক্র নিচস্থ আছে, ৫৫ বছর বয়সে শুক্রের দশা। তখন এর হায়া লজ্জা
কিছু থাকবে না। চরিত্র বলতে কিছু না, ও লোকের সাথে আরো বলে বেড়াবে যে আমার ওইটা ভাল লাগে। এই ধরনের ঘটনাগুলি আপনারাও পাবেন। তো এই কারণটা যদি আপনি জানেন যে এই লগ্নের ক্ষেত্রে এই গ্রহটি অশুভ এবং সে জন্মকুণ্ডলিতে খারাপ আছে, তাহলে শুক্রের দশায় তার খারাপ প্রভাব চিন্তার কারণ হবে। সেভাবে সতর্ক হতে হবে। তার কি প্রতিকার করলে সে ওই গ্রহের দশার সময় সে খারাপ পথে যাবে না। তার চিন্তাভাবনার ভিতরে আ এই ধরনের মানে বিকৃত মনা প্রভাব যে মানে দৃশ্যমান হবে না। এগুলি তখন সেভাবে যাচাই করা সম্ভব বা বের করা সম্ভব। বা সেভাবে তাকে পরামর্শ দেওয়া সম্ভব। তো সতর্ক থাকতে হবে। ১ম কথা হচ্ছে যে একটা সঠিক গাইডলাইন পাইতে গেলে এইসব কম্বিনেশন গুলো হিসাব করেই বলতে হয়। তো যাই হোক, আমরা অন্য বিষয়ে আলোচনা পরে করব। আপনারা লগ্ন সাপেক্ষে কম্বিনেশন গুলি এই আজকে আমরা একটা আলোচনা করলাম। আরো ১২ টি লগ্নের হিসাব-কিতাব আমরা আমাদের নোটসে সব আছে। আপনারা নিজেরা চেষ্টা করুন। তো কোন লগ্ন সাপেক্ষে কে কেন অশুভ হবে, কে শুভ হবে। কম্বিনেশন কিন্তু একই। কন্ডিশন গুলি এই। নতুন কোন কন্ডিশন আর নেই আমার বলার মতো। আপনাদের হিসাব এটা এভাবে করতে হবে যে শত্রু গ্রহ না মিত্র গ্রহ, শ্রেণী দেখে বুঝবেন। ২য় হচ্ছে সে কেন্দ্র না কোণের অধিপতি। কেন্দ্র কোণের অধিপতি এবং মিত্র হলে সে পজিটিভ। এইবার ধরুন দুস্থ ভাবের অধিপতি বা ত্রিশারের অধিপতি এবং শত্রু গ্রহ পাপ। এই ৩ টে কন্ডিশন মাথায় রাখেন। প্রত্যেকটা লগ্ন অঙ্কন করেন। লগ্ন অঙ্কন করে গ্রহগুলিকে প্লেস করেন ওর মধ্যে। প্লেসমেন্ট করার পরে এইবার আপনারা এই এই যে সূত্রগুলোকে মাথার ভিতরে করে আ নোট করেন। নিজে লেখেন নোট। দেখেন আপনার সাথে ধরুন আপনি মীন লগ্ন সাপেক্ষে হিসাবটা করুন না। করার পরে দেখুন যে আপনার এই আমাদের এই নোটসে কি আছে? আর আপনার কি ডিফারেন্সটা আসছে? আপনি আজকের ক্লাস থেকে কি শিখলেন? নোটস না দেখে নিজে করেন। দেখার দরকার নেই। আপনি নিজে চেষ্টা করুন। এই তথ্যগুলি নিয়েই আপনি করুন। তাতে দেখুন যে আপনি কি লিখেছেন। আর নোটসে কি আছে। এবার লাল কালি দিয়ে মার্ক করেন। মার্ক করে দেখেন যে নোটসের সাথে আমার মিলল না কেন? কোন কন্ডিশনটা আমার বুঝতে ভুল হলো? একদিনই ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা আপনার ২য় দিন আর আমার কাছে শোনা লাগবে না। আর শোনার প্রয়োজন আমার কাছে ১ বার না ১০ বার হলে সেটা আমি বলব, সমস্যা নেই। কিন্তু এই রিসার্চটা যেন আপনার করতে অ্যা অনীহা না থাকে বা আপনি যেন আলসেমিতে ফেলে না রাখেন। দেখেন আজকে ৪র্থ ক্লাস হচ্ছে। আপনাদের ১ম থেকে আজ পর্যন্ত ক্লাসগুলি প্রত্যেকটা পর্যায়ক্রমে একেকটা জিনিস আলোচনা করে রাখার আ মানে ১ম দিকে হয়তো কিছু জিনিস কি জন্য এসব জিনিসগুলো জানছি বা কি জানার দরকার। এখন দেখেন ১ম ক্লাসগুলি না করলে আজকের এই জিনিসগুলো আলোচনা করে বোঝানো কিন্তু খুব কষ্ট ছিল। কিন্তু আজকে তো আপনারা অনেকেই আমার মনে হয় সহজে বুঝেছেন। তারপরেও যেহেতু কারো সাথে কারোর ফিডব্যাক আমি নিইনি। তো এটা আপনারা নোটস করেন, নোটস করে লেখেন। নিজেরা খাতায় লিখুন। ভুল হোক, আপনি নিজের ভুলটাকে আইডেন্টিফাই করেন যে আসলে এই ক্লাসটি থেকে আপনি কতটুকু শিখলেন। আপনার মিলল না কেন? তাহলে কোন সূত্রটা আপনার মাথায় ক্যাচ করেনি? আপনার বুঝতে কোন সূত্রটা হচ্ছে যে বুঝতে ভুল হলো? প্রত্যেক দিনটাকে আপনি হচ্ছে কাজে লাগান। দেখেন আচ্ছা যে ১২ টি লগ্নই আইডেন্টিফাই করে বের করে আ সাজান দেখি। তারপরে কোন লগ্নের ক্ষেত্রে আপনি বুঝতে পারেননি আমার কাছে প্রশ্ন করেন। সারা সপ্তাহ আপনাদের টাইম রয়েছে। একটা ক্লাস হওয়ার পরে আপনাদের গত ৪ টি ক্লাস হয়েছে। কিন্তু এ পর্যন্ত কিন্তু কারো কোনো আমি অভিযোগ পাইনি। যে না আমি এটা বুঝতে পারিনি বা আমার এটা সমস্যা। আপনারা তো আমি বলেই দিয়েছি যে আমাকে আচ্ছা যে প্রয়োজনে আপনি কি বুঝতে পারছেন না বা কোনটা সমস্যা সেটা আমাকে মেসেজ করে দেবেন। আমি তাহলে সেই জিনিসটা পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব। আপনার একটা প্রশ্নের কারণে অন্য সবার শেখা হবে সেটা। সমস্যা কি? বা সেই জিনিসটা আবার পুনরায় আলোচনা হলে অন্যদেরও বিষয়টা ক্লিয়ার হবে। যাই হোক আপনারা কি বুঝতে পারছেন না বা বুঝতে পেরেছেন কিনা ভালোমতো সেটিও তো আপনারা ফিডব্যাক দিতে পারেন যে, "না আমি বুঝতে ভালো পারছি বা এই ব্যাপারটা আমার ক্লিয়ার হয়েছে।" এই ব্যাপারগুলি আমি ধরে নেব যদি আপনাদের ভিতর থেকে কোনো প্রশ্ন না আসে বা ধরুন কোনো ব্যাপার আপনারা সব বুঝতে পেরেছেন এটা কিন্তু আবার খারাপ। তাহলে আপনাদের আছে যে বলব, "হ্যাঁ, আপনারা শুধু ক্লাসই করছেন। বিষয়টা নিয়ে চর্চা করছেন না বা আপনাদের সময় এর পেছনে দিচ্ছেন না।" যেকোনো কিছু হতে পারে। আর না হয় খুব ভালো বুঝতে পারছেন। তো খুব ভালো বুঝতে পারলে কোনো সমস্যা নেই। কিন্তু বুঝতে না পারলে বা চর্চা না করলে সেটা ঝামেলা। ১৫ দিন পরে বা ১০ টা ১৫ টা ক্লাস হওয়ার পরে তখন মনে হবে যে, আমার দিয়ে হবে না। কঠিন জিনিস।" না এইটা মনে প্রথম তো তাই হ্যাঁ?
না বললেই তো তাই হবে। না, না পড়লে তো তা হবে, এটা ঠিকই আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই জিনিসগুলো আসলে কঠিন, ঠিক আছে। জ্যোতিষশাস্ত্রের তথ্যগুলি এনালাইসিস করে মাথার ভিতরে ওটা একদম রিজার্ভ করে নেওয়া বা ধরুন আয়ত্ত করাটা একটু কঠিন, সহজ না। কিন্তু সহজ না হলেও আপনি চেষ্টা করলে সেই জিনিস কঠিন কিছুও না। তার জন্যে এইটা একটু চেষ্টা করেন। সমস্যা থাকলে সেটা সমাধান হবে। যদি কারোর ধরেন ১ বছরে হয়, সেখানে নয় কারো ৩ বছর লাগবে। নাই কারো ৬ মাসে হয়ে যাবে, কারো নাই ২ বছর লাগবে। তার সমস্যা কি? জীবন থেকে মানুষের এই যে ধরুন একটা লেখাপড়া শেষ করে ২১-২২ বছর বা ২৩ বছর অনার্স মাস্টার্স শেষ করার পরে একটা চাকরি পাইতে, পাইতে ৩৫ বছর বয়স। ৩০ বছর পর্যন্ত সরকারি চাকরির বয়সের সীমা। এখন সব আন্দোলন করে নরমালি ৩৫ বছর বয়স পর্যন্ত যদি একটা মানুষের চাকরি পাইতে সময় লেগে যায়, তারপরেও অনেক চাকরি যোগ্যতা অনুযায়ী হয়তো হচ্ছেও না বিভিন্ন কারণে। মানে ক্যান্ডিডেট বা প্রতিদ্বন্দ্বিতার কারণে। অনেক ধরনের বিষয় হতে পারে। তো ঘটনা হচ্ছে যে আপনি একটা চাকরি পাওয়ার জন্য ৩০-৩৫ বছর কষ্ট করছেন। সেটাও আপনার আর্নিং ক্যাপাসিটি বা একটা সোশ্যাল স্ট্যাটাস কে রিপ্রেজেন্ট করবে। আর আপনি একটা পেশাগত জায়গা থেকে আপনার জীবিকা নির্বাহের জন্য অর্থ উপার্জন করবেন। সে যে ব্যবসা করছে সেও তার নিজের যোগ্যতা বলে ব্যবসা করে অর্থ উপার্জন করছে। যে চাকরি করছে সেও তার হচ্ছে যে যোগ্যতা বলে চাকরি করে অর্থ উপার্জন করছে। তো ব্যবসা, চাকরি বা সক্রিয় বৃত্তি, আ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যে রিক্সা চালাচ্ছে সে রিক্সা চালিয়েই তার জীবন জীবিকা নির্বাহ করছে। চায়ের দোকানদার চা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করছে। কি আলাদা, আলাদা একটা সত্তা আছে। তো এখানে মানে শুধু রিং ঢোকে। যাই হোক, এই আলাদা, আলাদা যে সত্তা, তো এখান থেকে আপনার উপার্জন হবে। আপনি এটা আপনাকে ৬ মাস কেন ১ বছর লাগুক বা ২ বছর লাগুক, লেগে থাকলে বিষয়টি সহজ, কঠিন কিছু না। আর হচ্ছে যে কঠিন হলে সেটা আরো ভালো। কারণ অনেকেই আছে যে একটু দেরিতে বোঝে। কিন্তু একবার মাথার ভিতরে ঢুকলে সে জিনিসটা সে সে তার মতো করে খুব ভালোভাবে আয়ত্ত করে রাখতে পারে। আর মাথা থেকে কখনো বের হয় না। এজন্য আপনারা সবাই একটু টাইম বের করেন। এর পেছনে সময় দেন। ভালো থাকেন। আজকে আর আলোচনা করছি না। আবার হ্যাঁ, আগামীকাল সকাল ৯:৩০ টায় জয়েন করবেন সবাই। তাহলে হ্যাঁ, টাইমটা কি ১ ঘন্টা আগে বা ০.৫ ঘন্টা পরে দেয়া যায়? ১ ঘন্টা আগে ১ ঘন্টা আগে মানে ৮:৩০। তো আর নাহলে ১০ ৮:৩০ না হলে ১০টা। হ্যাঁ, ঠিক আছে, দেখি এটা হচ্ছে যে আমি হচ্ছে যে করে নিবানে। দিন। ঠিক আছে। এটা আলোচনা করবানে। ওকে। ভালো থাকেন সবাই। আচ্ছা। নমস্কার।